আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এই দেশটিকে ঘিরে প্রকাশ্য অপ্রকাশ্য নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তি যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত আফগানিস্তানে নিজেদের অবস্থান তৈরি ও স্বার্থ হাসিলের পথ খোঁজার চেষ্টা শুরু করেছে। অন্যদিকে আফগানিস্তানের বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে দিন দরবার শুরু করেছে। আবার তালেবানদের সাথেও বিভিন্ন দেশ ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। আফগানিস্তান ঘিরে বিভিন্ন দেশের তৎপরতা নিয়ে নিরাপত্তা বিশ্লেষক পেপে এসকোবারের বিশ্লেষণের ভিত্তিতে আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন মোতালেব জামালি। সম্প্রতি মস্কোতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি ছিল খুবই গোপন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেট্রোশেভ ও আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামাদুল্লাহ মোহিবের মধ্যে এই বৈঠকটি হয়। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি, গোপনেই থেকে গেছে। এরপর তালেবানদের একটি প্রতিনিধি দল মস্কো সফর করেন। রুশ নেতাদের সাথে বৈঠকের পর তালেবান প্রতিনিধি দল সাংবাদিক সম্মেলনে জানান তারা দেশটির 85% এলাকা নিয়ন্ত্রণ করছেন। আফগানিস্তানের মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না বলে রাশিয়াকে আশ্বস্ত করেছেন। অপরদিকে আফগান সরকারের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকের পরে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে উভয় পক্ষ আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেছে। বিশেষ করে পশ্চিমা বাহিনী প্রত্যাহার চলাকালে নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পায়। এছাড়াও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বর্তমান রাজনৈতিক ও সামরিক অবস্থান নিয়েও কথা বলেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা আরও বেশি সূক্ষ্ম ও গভীর। তালেবানের ক্রমবর্ধমান সামরিক বিজয়ের মুখে ক্ষমতায় টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তারই প্রতিনিধিত্ব করছেন হামদুল্লাহ মোহিব। তিনি নিকোলাই পেট্রোশেভকে এটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছেন যে ঘানির সরকার আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু রাশিয়া এটা ভালো করেই জানে যে মার্কিন বাহিনী প্রত্যাহার পরবর্তী আফগান সরকার ঘানিকে কোনোভাবেই মেনে নেবে না তালেবান। পেট্রোশেভ এটাও জানান যে আফগানিস্তানের বর্তমান প্রশাসনকে কোনো ধরনের সহায়তার প্রতিশ্রুতি মস্কোর পক্ষ থেকে দেয়া হবে না। সেটা করতে গেলে তালেবানদের সাথে একটি সম্পর্ক তৈরির যে চেষ্টা রাশিয়ার পক্ষ থেকে করা হচ্ছে তা ফলপ্রসূ হবে না। এছাড়া নতুন সরকারে ক্ষমতার ভাগাভাগি যেভাবেই করা হোক না কেন তাতে বর্তমান প্রশাসনের কাউকে স্থান দিতে রাজি হবে না তালেবান। এসব কারণে আফগান প্রেসিডেন্টের প্রতিনিধি হামদুল্লাহ মোহিবের সাথে বৈঠকের ফলাফলে খুব একটা সন্তুষ্ট হননি পেট্রোশেভ। তালেবানের রাজনৈতিক অফিসের একটি প্রতিনিধি দল এর আগে মস্কো সফর করেন। তারা রাশিয়ার কর্মকর্তাদের সাথে উত্তর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 4 মাস আগেও তালেবানের প্রতিনিধিরা মস্কোতে গিয়েছিলেন। সেখানে তারা রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে আফগানিস্তানের ভবিষ্যৎ ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা করেন। সেখানে তারা এই নিশ্চয়তাও দেন যে মধ্য এশিয়ায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কোনো ভূখণ্ডে অভিযান বা হামলা চালানোর কোনো আগ্রহ তালেবানের নেই। তালেবানের এই নিশ্চয়তা দেওয়ার কারণও আছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একাধিকবার তালেবানদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন আফগানিস্তানের দিক থেকে কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হলে তা কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্র কৌশলগত নতুন অবস্থান বলে অভিহিত করেছেন। কিন্তু সার্গেই ল্যাভরভ এটাকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবেই আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন উত্তর আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবান তাদের প্রভাব বৃদ্ধি করছে। তিনি আরও বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনে প্রেসিডেন্ট আশরাফ ঘানির অস্বীকৃতির কারণে সংঘাতময় সমাধানের দিকে যাচ্ছে। সমস্যা সমাধানে তিনি ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে ঘানির সরকার ও তালেবান উভয় পক্ষকে ছাড় দেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান। এ সময় রাশিয়ার একজন সাংবাদিক জানতে চান যে রাশিয়া আফগানিস্তানে সৈন্য পাঠাবে কিনা। ল্যাভরভ এর সরাসরি জবাব না দিয়ে বলেন, জবাব খুবই স্পষ্ট।
বর্তমানে তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র হচ্ছেন মোহাম্মদ সোহেল শাহিন। তিনি সম্প্রতি বলেছেন, সামরিক শক্তির সাহায্যে আফগানিস্তান দখল করা তাদের নীতি নয়। তাদের নীতি হচ্ছে আফগান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। এই প্রক্রিয়া কাতারের রাজধানী দোহায় চলমান রয়েছে। এছাড়া সংকটের সমাধানের চেষ্টায় মস্কোর সাথেও তারা যোগাযোগ রাখছেন। সংকটের রাজনৈতিক সমাধানে তালেবান অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। সোহাইল শাহিনের এই বক্তব্য সম্পূর্ণ সঠিক। তালেবান এখন আর রক্তপাত চায় না। মানুষ তাদেরকে উষ্ণভাবে আলিঙ্গন করবে, সাদরে গ্রহণ করবে, সেটাই তারা প্রত্যাশা করে। শাহিন বলেন, আফগানিস্তানের বড় বড় নগরীগুলো দখল করা তালেবানের জন্য খুবই সহজ কাজ, কিন্তু তাতে রক্তপাত হবে। তালেবান সেটা চায় না। বর্তমানে সংগঠনটি তাজিকিস্তানের সাথে আফগানিস্তানের পুরো সীমান্তই কার্যত তাদের নিয়ন্ত্রণে রেখেছে। 2001 সালের যুদ্ধপূর্ব তালেবানের সাথে 2021 সালের তালেবানের আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। গিলজাই পশতুনদের গ্রামীণ একটি গেরিলা গ্রুপে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে তালেবান সংগঠনটির জন্ম হয়। তাজিক, উজবেক এমনকি শিয়া হাজারা গোত্রের লোকজনকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। যদিও 1996 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় শিয়া হাজারাদের উপরও অনেক নির্যাতন নিপীড়ন করা হয়। তালেবানের সাথে বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য লোকজনের সংশ্লিষ্টতা খুব একটা দেখা যায় না। বর্তমানে তালেবানের অন্তত 30% সদস্য পশতু-ভাষী নয়। সংগঠনটির একজন শীর্ষস্থানীয় কমান্ডার জাতিগত তাজিক। দেশের উত্তরাঞ্চলে তাজিকভাষী লোকজনের বসবাস। তারা দারি ভাষায় কথা বলেন। বর্তমানে এই অঞ্চলের গ্রামে বা শহরে তাজিক তালেবানদের প্রতি সাধারণ মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। কান্দাহার বা জালালাবাদ এলাকায় পশতুভাষী তালেবানদের উদ্দেশ্যে উত্তরাঞ্চলে কোনো কাজে সাধারণত জড়িত করা হয় না। এই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের কর্তৃত্ব নেই বললেই চলে। সরকারি বাহিনীর সাথে কোনো যুদ্ধ না করেই দেশের উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। রক্তপাত বা প্রাণহানি এড়াতে তালেবান বর্তমানে বড় নগরগুলোতে কোনো হামলা করছে না। এ কারণে আফগান ন্যাশনাল আর্মির সদস্যরা এসব নগরীতে অবস্থান করতে পারছে। তালেবানদের মুখপাত্র সোহেল শাহিন দুঃখ করে বলেন, আমরা মিডিয়ার কাছে যেতে পারি না। সে কারণে পশ্চিমা মিডিয়া পরিবর্তিত তালেবান সম্পর্কে তেমন কিছুই জানে না। এসব কারণে আমাদের সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালানো হয়ে থাকে। তালেবানের এই পরিবর্তনের বিষয়টি পশ্চিমা মিডিয়ার স্বীকার করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন শাহিন। সোহাইল শাহিন বলেছেন, যুদ্ধ করে 6 সপ্তাহের মধ্যে দেশের 150 জেলা দখল করা সম্ভব নয়, কিন্তু তালেবান এই সময়ের মধ্যেই এসব জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। এর কারণ হচ্ছে নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারকে বিশ্বাস করে না। এ কারণে তারা স্বেচ্ছায় তালেবানের কাছে এসে জেলাগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে। তালেবানের মুখপাত্র জানান, 2020 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের যে চুক্তি হয়েছে সেটার প্রতি তারা অবিচল থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি চুক্তির প্রতি সম্মান না দেখাতে পারে, তখন তালেবান পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, আফগানিস্তানে ইসলামী সরকার প্রতিষ্ঠার পর সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি হবে। তখন আর কোনো দূতাবাস বা কনসুলেটে হামলার ঘটনা ঘটবে না। আফগানিস্তানের দখলদারিত্বের অবসান ঘটানো তালেবানের সুস্পষ্ট লক্ষ্য জানিয়ে এই মুখপাত্র আরও বলেন, কাবুল বিমানবন্দর রক্ষায় নিয়োজিত তুর্কি বাহিনীও এই নীতির আওতায় পড়বে। কোনো ন্যাটো সৈন্য আফগানিস্তানে থাকবে না। ন্যাটো সৈন্য থাকা মানেই দখলদারিত্ব, সেটা আমরা মেনে নেব না। যখন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, তখন তুরস্কের সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হবে। সেই চুক্তি হবে দুপক্ষের জন্যই উপকারী। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে ওয়াশিংটন এখনও স্পষ্ট করে কিছু বলছে না। রাশিয়া ইতিমধ্যেই তালেবানদের সাথে আলোচনা শুরু করেছে। হয়তো খুব দ্রুতই দেশটির সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেয়া হতে পারে। চীনও চাচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগের অংশ হিসেবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে আফগানিস্তানে নিয়ে যেতে। ইতিমধ্যে তালেবানরা চীনকে তাদের বন্ধু দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে চীনের বিআরআইকে বাধাগ্রস্ত করা। সেই টার্গেট পূরণ করতে ওয়াশিংটনও হয়তো কোনো পদক্ষেপ নিতে পারে।
সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্র সিরিয়ার মতো হাইব্রিড যুদ্ধের ক্ষেত্র আফগানিস্তানেও প্রস্তুত করতে পারে, কিন্তু রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এই নীল নকশা বানচাল করে দিতে চেষ্টার কমতি রাখবে না। মধ্য এশিয়ার দেশগুলো আফগানিস্তানে কোনো হাইব্রিড যুদ্ধ দেখতে চাইবে না। আফগানিস্তান ও তালেবানকে ঘিরে নানা মহল নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।